১৬ তারিখের আগে যখন আমরা মিছিল আমাদের প্রোগ্রাম গতানুগতিক ধারা যখন চলছিল, যখন হুট করে ১৪ তারিখ কি ১৩ তারিখ আমি তাজার থানায় গিয়েছিলাম একটা বিষয়ের জন্য। তো সেখানে গিয়ে দেখতে পাই যে ৪-৫ জন প্রায় ৭-৮ জন পুলিশ কর্মকর্তা ওখানে গোল টেবিলে বসে আছেন। তো সেখানে আমাদের আন্দোলনকারী যারা শিক্ষার্থী ছিলেন, আবু সাইদ সহ আরও অন্যান্য যারা ছিলেন, তাদের ছবি আমি দেখতে পাই এবং আমার ছবিও সেখানে ছিল, ওখানে মার্ক করা ছিল। তো ওই সময়ের মধ্যে আমার ১০ থেকে ১৫ সেকেন্ড আমি কান পেতে শুনতে পেরেছি। ওই সময়ের মধ্যে এক পুলিশ অফিসার বললো যে স্যার ৭-৮ জনকে ফেলানো সম্ভব। তো এক পুলিশ অফিসার বললো চাকরি বাঁচাতে হলে তোমাকে এটা করতে হবে। তারপর আমি আর ওখানে আমার কাজের জন্য নাকি আমি ওখান থেকে ব্যাক করে চলে আসি। তারপরে এসে আমি আমার আন্দোলনকারী যারা সহযোদ্ধা যারা ছিলেন তাদেরকে সাথে আলাপ আলোচনা করি। আলাপ আলোচনা করে অনেকে এর মধ্যে ভয় পেয়ে চলে গিয়েছিল, তার মধ্যে অনেকেই আবার ছিলেন। তো তারপর তো আবার দুদিন আন্দোলন গ্যাপ ছিল, তারপর তো ১৬ তারিখ আন্দোলন শুরু হলো। ১৬ তারিখ মূলত আমাদের ক্যাম্পাস থেকে, ভার্সিটি থেকে আন্দোলন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ছাত্রলীগ তো আর আগেই ক্যাম্পাস দখলে নিয়ে নেয়। তখন আমরা পরিকল্পনা, আমাদের কিন্তু প্রোগ্রাম দেদুল্যমান রাখছিলাম আমরা যে আসলে কবে থেকে শুরু করবো। পরে আমরা লালবাগ থেকে যখন আন্দোলন শিক্ষার্থীদের সাথে অ্যাড হই, ওকে খামারমোড় থেকে অ্যাড হয়ে মূলত আসা হয়। এসে যখন আমরা এখানে দাঁড়িয়ে যাই, তখন আমাদের মনে হয় যে এই গেট থেকে আমাদের আন্দোলনের আওয়াজ ওঠার কথা ছিল। যেহেতু ছাত্রলীগ দখলে নিয়েছিল, এখন যেহেতু আমাদের জনসমুদ্র আছে, আমরা এখন এটা মোকাবেলা করব। আমরা দাঁড়িয়ে ওখানে উপস্থিত বক্তৃতা করি। তো উপস্থিত বক্তৃতার অনেকেই দিয়েছিল, ওই সময় আমিও কথা বলি। তো আমি কথা বলার সময় একজন ভিতর থেকে একটা খবর গেল আমাদের মধ্যে যে হলে আমাদের যে আন্দোলনরত শিক্ষার্থী যারা আছেন তাদেরকে হলে তালা লেগে আটকে রাখছে। তো তখন আমি আমার মাইকে বক্তব্য চলাকালীন অবস্থা আমি বললাম যে হলের তালা আমরা খবর পেলাম আমাদের সহযোদ্ধারা হলে আটকা রয়েছে, তো আমরা হলের তালা ভাঙবো, আমরা আমাদের ভাইদেরকে হল থেকে নিয়ে আসবো। আমার এই বক্তব্য শেষ হওয়ার শেষ মাত্রই ভেতর থেকে ঢিল শুরু হলো। তারপরে তো উত্তেজিত জনতা আবার শুরু করলো। তো পুলিশ তো মানে গেট ব্যারিকেড দিয়ে রাখছিল। তখন উত্তেজিত জনতা গেড়ে ঢুকবে, যে আমাদের ক্যাম্পাস যার বিশ্ববিদ্যালয় ছিল তারা বলছে আমাদের ক্যাম্পাসে আমরা ঢুকবো না কেন, টোকাইরা ক্যাম্পাসে আমরা ঢুকবো না কেন। এই বাকবিতনটা পরে আমরা পুলিশকে অনেক অনুরোধ করি যে আসলে আমরা নিজেরাই দাঁড়িয়েছিলাম গেটের সামনে যে আমরা আসলে ঢুকবো না, আমরা জাস্ট এটা করি। পরে পুলিশকে বলছিলাম আপনার লাঠিচার্জটা আসলে নিক্ষেপ বন্ধ করুন, কিন্তু কে শোনে কার কথা। ওনারা আমাদের উপর অতর্কিত হামলা শুরু করে দেয়, কোনো প্রকার সতর্ক ছাড়াই, কোনো ওয়ারেন্ট ছাড়া ওরা আমাদেরকে হামলা শুরু করে দেয়। পরে বেধড়ক পিটুনিতে তো আমরা অনেকেই পিটুনি খেলাম, আমি নিজে পিটুনি খেলাম, আমার বন্ধু জয় সে তো পরে লুটিয়ে পড়েছিল ওখানে। তারপর তো ওরা টিয়ারশেল, রাবার বুলেট, গরম পানি শুরু করলো। এরপর আন্দোলন ছিন্ন ভিন্ন হয়ে গেলো। আবার পরে আমরা মাইকে বারবার, আপনারা নিশ্চয়ই জানেন, শুনেছেন, দেখছেন, যে আমরা বারবার মাইকে অনুরোধ করছিলাম। ইমরান ভাই ছিল, আমি বারবার, বিশেষ করে আমি অনুরোধ করছিলাম যে এইভাবে যে আমরা নিরস্ত বেঁধে আমাদের মায়ের বুক আপনারা খালি করে দিতে পারেন না, আপনারা তো আমাদের ভাই, আমরা আন্দোলনটাকে মডার্নের দিকে যাবো, আপনারা আমাদের উপরে এইসব বর্বরতা চালাবেন না। কিন্তু ওনারা আমাদের কোনো অনুরোধ, কোনো কর্ণপাত না করে ওনারা একের পর এক অত্যাচার, মানে একের পর এক টিয়ার শেল, রাবার বুলেট ছোঁয়া শুরু করে। এমন তো অবস্থায় তো আবু সাইদ পরে বিক্ষিপ্ত অবস্থায় আবার আমরা সম্মত হলাম যে ওরা কতজনকে গুলি করতে পারে করুক, আমরা সবাই বুক পেতে দেবো। তখন তো আবু সাইদ আমার বিক্ষিপ্ত হলো, পরে আবু সাইদ আমাদের বন্ধু সে এগিয়ে আসলো। পরে তো ওকে টার্গেট করে, মানে আমি খুব আতঙ্কিত হয়ে যাই ওই জায়গাটাতে, যে আবু সাইদ আসলে ১৬ তারিখে যে মারা গেছে এটা তো পূর্ব পরিকল্পনা, কারণ আমি কমপক্ষে জানি যে পূর্ব পরিকল্পনা। কারণ আমি তার আগে ১৪ তারিখ বা ১৩ তারিখে আমি তাজার থানায় গিয়েছিলাম, আমি দেখেছিলাম যে আমাদের মৃত্যু নিশ্চিত। তো মৃত্যু নিশ্চিত যেন সে কিন্তু সামনে এগিয়ে আসছিল এবং সে বুক পেতে সামনে এগিয়েছিল এবং বীর দর্পের সাথে। তো এই হচ্ছে বিষয়। তারপর আমরা ওখানে করি, পর আবু সাইদ তো যখন মারা গেল তখন তো পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে তো গিয়ে আবার লাশ গুমের একটা বিষয় চলে আসলো, লাশ দিচ্ছে না। লাশ পুলিশ প্যাথোলজি থেকে লাশ নিয়ে গেল, আবার লাশ দিচ্ছে না। পরে আবার আমরা আন্দোলন করে আমরা মেডিকেল ব্লক করার কথা আমরা শুরু করলাম। পরে আমাদের পরামর্শ করে আমরা মডার্ন ব্লকে দিয়ে গেলাম, যে মডার্ন যে টার্নিং পয়েন্ট, মডার্ন ব্লক করলে ওরা আমাদের লাশ দেবে। আমাদের একটাই চাওয়া ছিল যে মারছেন ঠিক আছে, আমাদের ভাইয়ের লাশটা আমাদেরকে দেন। কিন্তু ওরা আমাদেরকে কালক্ষেপণ শুরু করে, একটার পর একটা অজুহাত দেখায়। মডার্ন ওরা আমাদেরকে নিয়ে যায়, নিয়ে অনেক প্রকার তালভানা শুরু করে দেয়। আমাদেরকে পার্সোনালি ডাকে ওদের সাথে কথা বলার জন্য, আমরা পরে না যেতে মানে রাজি হই না। পরে আমাদেরকে এমনকি সন্ধ্যা গড়িয়ে আসলো। পরে আমরা আতঙ্কিত হলাম যে আসলে সন্ধ্যা যদি গড়িয়ে আসে, এরা চারদিকে পুলিশ প্রশাসন অতর্কিত যদি হামলা করে, আমরা পালাবো কোথায়, যাবো কোথায়? তখন কি হলো, তখন আমরা পুনরায় এসে আবার এখানে আন্দোলন আমরা সংগ্রাম শুরু করে দিই। আমরা এই আবু সাইদ গেট যেটা সেটি অবস্থান শুরু করি। পরে সন্ধ্যা যখন নামে আসে, পরে আমরা তখন সরকারকে আলটিমেটাম দিই, 24 ঘন্টা একটা আলটিমেটাম দিই। আলটিমেটাম দিয়ে আমি সেখানে সবার পরামর্শক্রমে এখানে আবু সাইদ চত্বর এবং আবু সাইদ গেটের ঘোষণা করার পর আমরা আন্দোলন সেদিনের জন্য কর্মসূচি শেষ করি। তারপর হচ্ছে যে আমি আবার মানে রক্তাক্ত শরীর, আমি নিজেও গুলি খাইছি, এটা আমার মাথায় ছিল যে আমি গুলি খাইছি। পরে এই অবস্থায় পরে আমি রুমে গেলাম, রুমে গিয়ে থাকতে পারতেছিলাম যে আসলে কেন থাকবো, যারা আন্দোলন করে আহত হলে মেডিকেলে ভর্তি, তাদেরকে দেখতে যাওয়া উচিত। পরে আমি রংপুর মেডিকেলে আরও কয়েকজন সহযোদ্ধাকে সাথে নিয়ে আমি মডার্ন দিয়ে ওইদিকে গিয়ে মানে মাস্ক টাস্ক পরে পাঞ্জাবি পরে রূপ চেঞ্জ করে চলে গেলাম। গিয়ে ওখানে আহত থেকে দেখলাম, কথাবার্তা বললাম। ওখানে গিয়ে শুনতে পেলাম যে আবু সাইদের লাশ নেই। পরে একদম নাম বলতেছি না তার পার্সোনালিটির জন্য, সে আমাকে এসে পার্সোনালি বললো, ভাই আপনাকে আমি ওই গেটে আপনাকে দেখেছি, আছে সারাদিন আপনি অতিথি ছিলেন, অনেকেই ছিলেন, আপনিও ছিলেন। তো ভাই আবু সাইদের লাশটা কিন্তু লাশটা ঘরে আছে, ওর লাশ পোস্টমর্টমের জন্য নিয়ে হয়েছে। পরে নেমে আমি দেখলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ স্যার আছেন, ইংরেজি বিভাগের প্রধান আসিফ আল মতিন স্যার আছেন, আর অনেক স্যার মোহসেনা ম্যাম ছিলেন। তাদের সাথে শেয়ার করলাম যে স্যার এই বিষয়টা, এই সাইদের লাশ ওই দিকে।
তো স্যার বললো যে লাশ কাটা ঘরটা কোন দিক। এবার সবাই মিলে আমরা ওখানে গেলাম, ওখানে গিয়ে আবার আর এক হট্টগোল শুরু হলো। ওরা মানে আমি মূলত চিল্লাচিল্লি করতেছি, পরে আর অনেক ছেলে পেলে আসলো, আমাদের সহযোদ্ধাদেরকে গ্রুপে টেক্সট আমরা আসলো, এখন লাশ আমাদেরকে দেবে না। তো লাশের গাড়িতে যখন লাশ কাটা ঘরে আমরা ঢুকতে চাইছিলাম, পরে ওরা আমাদেরকে মানে পুলিশে তো অনেক মানে রমনাম পুলিশ, আমাদের থেকে পুলিশের সংখ্যা বেশি। তখন এক পুলিশ কর্মকর্তা আমার বুকে লাইফের তাক করে বললাম, রাবিশ ভাষায় গালি দিল যে তোকে শেষ করে ফেলবো। তো আমি চিল্লাই বললাম যে একটা মারছেন আর কথা মারেন সমস্যা নেই। পরে তো আমরা আবু সাইদের লাশের গাড়িতে উঠবো আমি বা আমরা উঠতে চাইছিলাম, তো ওরা উঠতে দেবে না। ওরা 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 শর্ত দিল যে পরিবার লোক উঠুক। পরে যখন আমি নামলাম, পরে পরিবার লোক উঠলো। ওরা তখনও ফোন দিয়ে বলতেছে, ফোর্স করতেছে যে আবু সাইদের লাশ ওরা নিজেরাই গিয়ে দাফন করে আসবে। তখন আমি বিদ্রোহ করলাম প্রথমে যে না, আমাদের ভাইয়ের লাশ আমরা কখন কোথায় দাফন করব, কিভাবে করবো, সেটা একান্ত ব্যক্তিগত বিষয় আমাদের। এটি কোনো রাষ্ট্রের কোনো দায়ভার নেই, কারো কথা আমরা শুনবো না। ওরা যদি আরও গুলি করতে চায় গুলি করুক, সমস্যা নেই। পরে এই অবস্থায় পরে ওরা আমাদের প্রতি বাজে ব্যবহার করলো। পরে যাই হোক লাস্ট গাড়ি ভরে অনেক নাটক করে লাশের গাড়ি ভরে আমাদেরকে যাইতে দেবে না। এমনকি যে ড্রাইভার, যে গাড়িটা আমরা মানে নিয়েছি, সেই ড্রাইভারকে ওরা লাথি মারছে যে তোর কি ভাড়া মারার জায়গা নাই, তুই এদেরকে নিয়ে আসলি কেন। মানে ওরা আতঙ্কে ছিল যে এরা আসলে আবার কিছু না কিছু হয়। দুঃখের জন্য বিষয়, লজ্জার বিষয় হচ্ছে পুলিশ প্রশাসন, বাংলাদেশের ওই তদানীন্তন সময়ের প্রশাসন, পুরা গাড়ি ভরে ওরা গেল এবং পুরো পয়েন্টে পয়েন্টে থেমে 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 মানে কি যে এক রহস্যময় ঘটনা ওরাই ভালো জানে। পুরা রাস্তায় থেমে থেমে ওরা জাফরপাড়া গ্রাম পর্যন্ত গেল। কিন্তু দুঃখ লাগলো এই জায়গায় যে এতগুলো গাড়ি ভর গেল, কিন্তু আবু সাইদের লাশের যে গাড়িটা, আবু সাইদের বাড়ি অবধি পর্যন্ত একটা প্রশাসন, একটা পুলিশ সেখানে পর্যন্ত যায়নি। পরে আমরা লাশের গাড়ি নিয়ে গেলাম, ওখানে হেঁটে হেঁটে গেলাম। আমাদের আবার গাড়ি রেস্ট্রিকশন দিল, আমাদের যে গাড়িটা ছিল আবু সাইদের বাড়ি পর্যন্ত যাইতে দেবে না, ওরা আটকাই দিল রাস্তায়। পরে আমরা মোটামুটি হাফ কিলোর মতো রাস্তা মেন রোডে আর কি আমরা নামলাম, নেমে পায়ে হেঁটে আর কি আবু সাইদের বাড়ির দিকে আমরা গেলাম। তারপর ওখান থেকে এসে তো আমরা পরে তুহিন স্যার আমাকে বললেন যে সাবির রংপুরে চলো, কারণ এর ইতিমধ্যে আমরা আবার গায়ে বা জানার একটা অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করছি। পরে সেদিন তো সবাই আতঙ্কে, পরে সারা রাত জুড়ে তুহিন স্যার পার্সোনাল গাড়ি নিলেন, সেই গাড়ি করে আমরা আসলাম। এসে তুহিন স্যার আমাকে মেসে রাখলেন, মেসে একটা চলে গেলেন। তারপর কিন্তু আবার গায়ে বানা জানা আমরা সম্পন্ন করলাম।